বেতন শুনবেন কত তারা দিতে চাচ্ছিল বেতন, যদি তারা নিতে পারতো বাংলাদেশ থেকে। আমরা দিতে পারিনি, দেশ হিসেবে আমরা একজনকেও দিতে পারিনি। জানতে চান বেতন কত ছিল এক একজনের যদি আমরা দিতে পারতাম? $3,000 ছিল এক একজনের বেতন। $3,000। এখন আপনি বাংলায় টাকায় ডলার কনভার্সন কত আমার ধারণা নেই, এই মুহূর্তে জানা নেই আমার। কনভার্ট করে দেখতে পারেন। 100 টাকা করে ধরলেও 3 লক্ষ টাকা তো হবে, তবে খুব সম্ভবত বোধহয় 100 টাকার বেশি বোধহয় এখন ডলারের রেট। কাজেই 3 লক্ষ টাকার বেশি বেতন আমরা একজনকেও দিতে পারিনি। তারা প্রস্তাব দিয়েছে যে ঠিক আছে, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারপরে ঠিক আছে তোমরা ব্যবস্থা করো, আমরাই আসবো, আমরাই ট্রেনিং করাবো, আমরাই নিয়ে যাব। আপনারা সকলের সামনে উপস্থাপন করা হয়েছে কৃষি কার্ড। কৃষি কার্ডের যে 10টি ফলাফল, কেন আমরা এটি কৃষি কার্ডটা ইন্ট্রোডিউস করতে চাইছি, কাদের জন্য করতে চাইছি, কি কি বেনিফিট তারা পাবে, এগুলো আপনাদের সামনে ডক্টর মজিদ আপনাদের সামনে আলোচনা করেছে, বিস্তারিতভাবে তুলে ধরেছে। আপনারা নিশ্চয়ই তাকে অনেক প্রশ্নও করেছেন, সেই প্রশ্নের কম বেশি জবাব উনি দিয়েছেন। অনেক প্রশ্নের জবাব আপনারা পেয়েছেন। মূল লক্ষ্য কি? প্রিয় সহকর্মীবৃন্দ, ছোটবেলা থেকে দেখে এসেছি, জেনে এসেছি, এবং এখন অনেকে অনেক কিছু বললেও ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি এদেশের অর্থনীতি বলেন বা সব কিছুর মূল মেরুদণ্ড হচ্ছে কিন্তু আমাদের কৃষি। সেটি শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবীতে। এখন এই যে মূল মেরুদণ্ড যারা, আমরা যদি তাদের অর্থনৈতিক মেরুদণ্ডটা সোজা হতে, শক্ত হতে সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি, এরকম পরিকল্পনা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে অবশ্যই ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে দেশের কৃষির মেরুদণ্ড শক্তিশালী হবে। কৃষির মেরুদণ্ড যদি শক্তিশালী হয়, কৃষকের অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী হবে। আমাদের সকল কৃষিজ পণ্যর উৎপাদন বৃদ্ধি পাবে। উৎপাদন বৃদ্ধি পাওয়ার ফলে আমরা দেশের সকল মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হব যে কৃষিজাত যে পণ্য যা দেশে উৎপাদিত হবে, ন্যায্য একটি স্বাভাবিক মূল্যে আমরা পৌঁছে দিতে সক্ষম হব। এবং শুধু তাই নয়, ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে কৃষি রিলেটেড বহু শিল্প আছে। আমরা এখন গার্মেন্টস রফতানি করি, গার্মেন্টস রফতানির সাথে আরও অনেক জিনিস, হয়তো জুতো রফতানি করছি, অন্যান্য আরও অনেক কিছু রফতানি করছি আমরা। কিন্তু আস্তে আস্তে আমরা কৃষি রফতানিতে মনোযোগ দিতে পারবো। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের অনেকেরই জানা আছে, সবাই না দেখলেও, বয়স সময়ের কারণে সবাই না দেখলেও আমিও দেখেছি, আমার একটু একটু মনে আছে, আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে একটি দুর্ভিক্ষ হয়েছিল। কেন হয়েছিল, কি হয়েছিল, কাদের আমলে হয়েছিল, সে প্রসঙ্গে নাই বা গেলাম, সেগুলো কম বেশি ধারণা আপনাদের আছে। কিন্তু মূল বিষয় হচ্ছে, পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, উনি সেই সময় খাল খননের মাধ্যমে শুধু যে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছিলেন তা নয়, একটি ফসলের জায়গায় দুটি ফসল, দুটি ফসলের জায়গায় সারা দেশে তিনটি ফসলই যে করতে সক্ষম হয়েছিলেন শুধু তা নয়, অল্প পরিমাণ হলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশ থেকে খাদ্য রফতানি হয়েছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, সেই 1980 সালে আজকে যেরকম বহু উদ্যোক্তা আছেন, ব্যক্তি পর্যায়ে প্রাইভেট সেক্টরে যেরকম বহু উদ্যোক্তা আছেন, বহু ইনভেস্টর আছেন, সেই সময় দেশের অর্থনৈতিক অবস্থা এত মজবুত ছিল না এবং প্রাইভেট সেক্টর এতটা এতটা এক্সপ্যান্ডেড ছিল না বা এত বড় সাইজ ছিল না এখন যতটুকু আছে। আজ প্রাইভেট সেক্টরের বহু মানুষ আছেন, বহু উদ্যোক্তা আছেন, যারা বিভিন্নভাবে কিন্তু দেশে, আপনারা অনেকে ইউকেতে এসেছেন, এখানে আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা আছে, সেই কমিউনিটি যারা যারা আছেন সেই এলাকাগুলোতে যদি আপনারা যান, দেখবেন অনেক গ্রোসারি শপ আছে। যেই গ্রোসারি শপগুলোতে গেলে আপনারা দেখবেন বাংলাদেশি বহু প্রোডাক্ট সেখানে পাওয়া যায়। যেগুলো প্যাকেটজাত হয়ে আসে প্রোডাক্ট, সেখানে লেখা থাকে মেড ইন বাংলাদেশ অথবা ফ্রম বাংলাদেশ, এরকম কথা লেখা থাকে। কাজেই আমরা এখনই যদি করতে পারি, রাষ্ট্র যদি, সরকার যদি সেরকম সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে কৃষিকে সাজাতে সক্ষম হয়, তাহলে একদিকে যেরকম আমরা দেশের মানুষকে ন্যায্য মূল্যে খাদ্যদ্রব্য সবকিছু সরবরাহ করতে সক্ষম হব, একই দিকে, অন্যদিকে
ঠিক একইভাবে এই সকল উদ্যোক্তা উৎসাহিত হবেন, তারা আরও বিনিয়োগ করবেন, কৃষিজ দ্রব্যতে তারা বিনিয়োগ করবেন। বিনিয়োগ করার মাধ্যমে একদিকে তারা যেমন আরও অধিক পরিমাণ বিভিন্ন খাদ্য দ্রব্য জাতীয় জিনিস রফতানি করতে সক্ষম হবেন, যার ফলে বৈদেশিক মুদ্রা আসবে। অন্যদিকে সেই সকল মিল ফ্যাক্টরি চালু করতে হলে, চালাতে হলেও তো মানুষের প্রয়োজন, কর্মদক্ষ মানুষের প্রয়োজন। সেখানেও বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কাজে পুরো বিষয়টাকে আমরা এভাবে দেখছি। পুরো বিষয়টা আপনারা নিশ্চয়ই এইভাবেই বুঝতে পারছেন। আমাদের দায়িত্ব হচ্ছে পুরো বিষয়টাকে আমাদের কৃষক এবং আমাদের সাধারণ মানুষ, গ্রামে গঞ্জে কোটি কোটি মানুষ যারা আছে, শহর গ্রামগঞ্জ, সকলের কাছে এই পরিকল্পনার কথাটা আপনাদেরকে তুলে ধরতে হবে, প্রিয় সহকর্মীবৃন্দ। সেজন্যই আজকে আপনাদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে, আপনাদেরকে 8 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। এখন এই যে ফ্যামিলি কার্ড এবং এই যে কৃষক কার্ড, শুধু যে এই দুটো বললাম, এই যে পৌঁছে দেবার কথা বললাম, আপনাদের কি মনে হয়, প্রিয় সহকর্মীবৃন্দ, দয়া করে এইদিকে তাকাবেন, এই যে সামনে নয়নের পিছনে কে বসে আছে, শুধু এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর মোবাইল দিয়ে রেকর্ড করছে, চ- চশমা পরে? আচ্ছা, সোজা তাকাতে হবে, সোজা স্ক্রিনের দিকে। আমি যে স্ক্রিনে আছি ওই স্ক্রিনের দিকে তাকাতে হবে, হ্যাঁ। তো এখন এই যে আপনারা এত কিছু শুনলেন, জানলেন, এই শোনা জানাটা কি মনে আছে আপনাদের, না ভুলে গেছেন বেমালুম আপনারা? মনে আছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। যদি আপনাদের এই 8টি সাবজেক্ট মনে থেকে থাকে, তাহলে নিশ্চয়ই আটটির মধ্যে আরেকটি সাবজেক্ট আছে, শিক্ষার একটি বিষয় আছে। যদিও এখানে যুব দল আছেন, কৃষক দল আছেন, কিন্তু শিক্ষার বিষয়টি সকলের সাথে সম্পর্কিত কম বেশি, তাই নয় কি? আপনারা দেখেছেন যে আমরা কিভাবে শিক্ষাকে গড়ে তুলতে চাইছি, কিভাবে আমরা শিক্ষাকে সাজাতে চাইছি। একটি আজকের শিশু, তাকে এমনভাবে আমরা শিক্ষা দিতে চাইছি, আগামী দিনে যখন সে যুবক হবে, আগামী দিনে যখন সে বড় হবে একটু, যখন তার সময় আসবে কর্মসংস্থানে, যখন তার সময় আসবে তার পরিবারকে দেখে রাখা, সেই উপযুক্ত, সে নারী হোক পুরুষ হোক, তার শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে চাইছি আমরা, যেন তাকে দুশ্চিন্তায় পড়তে না হয়। খুব সংক্ষেপে যদি বলতে হয়, আপনারা শুনেছেন শিক্ষা ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে আমরা দ্বিতীয় এবং তৃতীয় ল্যাঙ্গুয়েজ আমরা আনতে চাইছি, ইংরেজির পাশাপাশি তৃতীয় ল্যাঙ্গুয়েজ আমরা আনতে চাইছি। এটির সাথে কর্মসংস্থানের বিষয়টি আপনাদের তুলে ধরা হয়েছে, বিভিন্ন সেক্টরগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে যে আমরা কোন কোন সেক্টর বের করেছি। খুব সংক্ষেপে যদি বলতে হয় প্রিয় সহকর্মীবৃন্দ, তাহলে বলতে হয় যে যেমন ধরুন, শিক্ষা ব্যবস্থায় আমরা বাচ্চাদেরকে আস্তে আস্তে এমনভাবে শিক্ষিত গড়ে তুলতে চাইছে, যেই শিক্ষাটা পেলে সে দ্বিতীয় বা তৃতীয় একটি ল্যাঙ্গুয়েজ জন্মে, সে ভোকেশনাল ট্রেনিং পাবে, সে স্পোর্টসে তাকে কোনো না কোনো একটা স্পোর্টসে তাকে মোটামুটি এক্সপার্টিস আর্ন করতে হবে, তাকে আর্ট এবং কালচারে কম বেশি এক্সপার্টিস আর্ন করতে হবে, তাকে অ্যাচিভ করতে হবে তাকে। এখন আমরা যদি শুধু এভাবে জিনিসটি কল্পনা করি, আজকে যেই ছেলেটি ক্লাস 1-এ ভর্তি হলো, 10-12 বছর পরে যখন সে ক্লাস 10 বা ক্লাস 12 পাশ করবে এবং সে যখন অন্তত দুটো বিদেশি ভাষা কম বেশি বলতে, লিখতে এবং বুঝতে পারবে, সে যখন কম বেশি একটি স্পোর্টসে, সেটি ফুটবল হোক, সেটি ব্যাডমিন্টন হোক, টেবিল টেনিস হোক, একটি স্পোর্টসে ক্রিকেট হোক, একটি স্পোর্টসে যখন সে ভালো হবে, সে যখন মিনিমাম একটি মিউজিক্যাল ইকুইপমেন্ট বাজাতে পারবে, অথবা গান গাইতে পারবে, অথবা বাঁশি বাজাতে পারবে, অথবা সে যখন সুন্দর ছবি আঁকতে পারবে, এর পাশাপাশি যদি সেই বাচ্চাটিকে, ছেলে হোক মেয়ে হোক, তাকে যদি ভোকেশনাল বা টেকনোলজিক্যাল ট্রেনিংও তার থাকে কোনো একটি বিষয়, যেমন কিভাবে ইলেকট্রিক্যাল এয়ার কন্ডিশন নষ্ট হয়ে গেলে সেটি কিভাবে ঠিক করতে হয়, অথবা কিভাবে পানির পাইপলাইন বসাতে হয়, অথবা আমরা আমরা আমাদের রক্ত পরীক্ষা করাতে যাই, এরকম মেডিকেল ট্রেনিং যদি তাদেরকে দেওয়া হয় এবং এইরকম জ্ঞান যদি তাদের থাকে, আপনারা চোখ বন্ধ করে আমরা সকলে বলতে পারি যে এই মানুষটা দেশেই হোক অথবা বিদেশেই হোক, যেখানে সে যাবে কোনো জায়গায় সে আটকে থাকবে না। আপনাদের কি তাই মনে হয় আটকে থাকবে এরকম একটা মানুষ যার এতগুলো কোয়ালিটি আছে? আটকে থাকবে না। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের একটা ছোট ঘটনা বলি, কেন আমি আত্মবিশ্বাসের সঙ্গে এই কথাগুলো বলছি। কিছুদিন আগে সাউথ কোরিয়া, তারা তাদের ওয়েল্ডার লাগবে, ওয়েল্ডিং করে, যে ঝালাই করে একটার সাথে আরেকটা ঝালাই,
কিন্তু এটা সেই ঝালাই না, এটা হচ্ছে আন্ডার ওয়াটার ঝালাই, আন্ডার ওয়াটার ওয়েল্ডার। তারা বাংলাদেশের কাছে চেয়েছে, একজনও নাই বাংলাদেশ থেকে, একজনও নাই বাংলাদেশ থেকে। সাউথ কোরিয়া কিন্তু বড় বড় শিপ বানায়, তারা জাহাজ বানায়, সেই জন্যই তাদের আন্ডার ওয়াটার ওয়েল্ডার লাগবে। একটা মানুষ পায়নি। তারা এই মানুষ নিতে চেয়েছিল, কয়েক হাজার মানুষ নিতে চেয়েছিল। বেতন শুনবেন কত তারা দিতে চাচ্ছিল বেতন, যদি তারা নিতে পারতো বাংলাদেশ থেকে? আমরা দিতে পারিনি, দেশ হিসেবে আমরা একজনকেও দিতে পারিনি। জানতে চান বেতন কত ছিল এক একজনের যদি আমরা দিতে পারতাম? $3,000 ছিল এক একজনের বেতন। $3,000। এখন আপনি বাংলায় টাকায় ডলার কনভার্সন কত আমার ধারণা নেই, এই মুহূর্তে জানা নেই আমার। কনভার্ট করে দেখতে পারেন, 100 টাকা করে ধরলেও 3 লক্ষ টাকা তো হবে, তবে খুব সম্ভবত বোধহয় 100 টাকার বেশি বোধহয় এখন ডলারের রেট। কাজেই 3 লক্ষ টাকার বেশি বেতন আমরা একজনকেও দিতে পারিনি। তারা প্রস্তাব দিয়েছে যে ঠিক আছে, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারপর ঠিক আছে তোমরা ব্যবস্থা করো, আমরাই আসবো, আমরাই ট্রেনিং করাবো, আমরাই নিয়ে যাব। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যদি আপনারা যদি দেখেন যে খোঁজ করেন, দেখবেন যে আহ, জাপানে বহু মানুষের প্রয়োজন, দুই ধরনের মানুষ। তাদের পপুলেশনেরটা কিন্তু আমাদের যেরকম ইয়াং জনসংখ্যার পরিমাণ বেশি, তাদের বয়স্ক মানুষের সংখ্যা বেশি, ইয়াং জনসংখ্যা কম। ফলে তাদের খামারগুলো, তাদের ফার্মিং ল্যান্ডগুলো খালি হয়ে যাচ্ছে, বা তাদের মিল ফ্যাক্টরিগুলো খালি হয়ে যাচ্ছে। তাদের একটি এবং আরেকটি তাদের বড় প্রয়োজন, সেটা হচ্ছে যে যেহেতু বললাম যে পপুলেশন হিসাবে তাদের বয়স্ক মানুষের সংখ্যা বেশি, সেই জন্য তাদের হেলথ কেয়ারের দরকার। অর্থাৎ বয়স্ক মানুষকে একটা সার্টেন পর্যায়ের পরে লুক আফটার করতে হয়, দেখতে হয়, টেক কেয়ার করতে হয়, টাইম মতন ওষুধ খাওয়াতে হয়, তাকে টেক করতে হয়। এরকম প্রচুর মানুষ তাদের প্রয়োজন। আমরা যদি আমাদের ইয়াং মানুষদেরকে, নারী হোক পুরুষ হোক তরুণদেরকে আমরা যদি ট্রেনিং দিতে পারি, আমরা যদি তাদেরকে জাপানি ভাষা ট্রেনিং দিতে পারি, তাদের এগ্রিকালচার ব্যবস্থা ট্রেনিং দিতে পারি, অথবা তাদেরকে, আমাদের মেয়েদেরকে যদি আমরা হেলথ কেয়ারের ট্রেনিং দিতে পারি উইথ দি কোর্স অফ জাপানিজ ল্যাঙ্গুয়েজ, তাহলে আপনি চিন্তা করেন কত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারবো। আমরা জানি চায়নার পপুলেশন 1.5 বিলিয়ন প্লাস মাইনাস, কিন্তু সেই চায়নাতে এখন শ্রমিকের প্রয়োজন। এই ঘরে যতজন আপনারা আছেন, কেউ ম্যান্ডারিন বা চাইনিজ কি জানেন? মনে হয় না, খুব সম্ভবত না। আচ্ছা, তাদেরও শ্রমিকের প্রয়োজন। আমরা যদি ভাষাটা শিক্ষা দিতে পারি শুধুমাত্র চাইনিজ, যা আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিকল্পনা করছি, এই কয়েকটি ভাষা আমরা পরিকল্পনা করছি, জাপানিজ ভাষা পরিকল্পনা করছি, ম্যান্ডারিন ভাষা পরিকল্পনা করছি। ভাষাটা যদি চাইনিজ, ম্যান্ডারিন মানে চায়নায় ম্যান্ডারিনটা বেশি ব্যবহৃত হয়, এই ভাষাটা যদি শিক্ষা আমরা দিতে পারি, তাহলে এই দেশ থেকেও আমরা পাঠাতে পারবো ওই দেশে কাজ করার জন্য। প্রিয় সহকর্মী, ইউরোপের ইটালি একটা দেশ আছে, এই দেশে ঠিক জাপানের মতন অবস্থা, গ্রামকে গ্রাম পপুলেশন খালি হয়ে যাচ্ছে, তাদের কৃষিকাজগুলো তারা সারতে পারছে না। আমরা যদি ইটালিয়ান ভাষা শিখি এবং এখানকার কৃষি ব্যবস্থার কি আছে না আছে সেই জ্ঞান দিয়ে যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পাঠাতে পারি, ছেলেদেরকে পাঠাতে পারি কৃষিকাজের এই কাজে, ইউরোপে আমরা তাদের কাজের ব্যবস্থার সংস্থান করতে পারবো। আমরা এর ভিতরে কাজ শুরু করেছি, এর ভিতরে কিন্তু যেহেতু আমরা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নেই, সেই জন্য কিছুটা সমস্যা হচ্ছে। তারপরে আমরা পাবলিকলি অ্যাভেলেবেল যত ডাটা আছে সেটি বের করে আমরা কাজ করার চেষ্টা করছি, বের করার চেষ্টা করছি যে আগামী 5 থেকে 10 বছর পৃথিবীর কোন কোন দেশে কি কি কাজের ব্যবস্থা সৃষ্টি হতে পারে এবং কি কি সেটার রিকোয়ারমেন্ট, আমরা সেভাবে আমাদের ভোকেশনাল এবং সেভাবে আমাদের ট্রেনিং ইনস্টিটিউটগুলো, আমাদের ডিটেইল পরিকল্পনার মধ্যে আমরা সেগুলো করার চেষ্টা করছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আমাদের তরুণ সমাজের জন্য সেভাবে গড়ে তুলতে চাইছি। আপনাদের এখানে নিশ্চয়ই মাহাদি আমিন অথবা অন্যরা যারা বলেছে, নিশ্চয়ই বলেছে যে তরুণদের কর্ম পরিকল্পনার ব্যাপারে, বিশেষ করে অনলাইনে বা ইন্টারনেটে আইটি সেক্টরে যারা কাজ করে, আইটি সেক্টরে অনেকগুলো ভাগ আছে। এই অনেকগুলো ভাগের মধ্যে বিভিন্ন বিষয় আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি। যে অনেকে আছে আমাদের ছাত্রছাত্রী, আমাদের ছাত্র দলের ভিতরে আছে, এর বাইরে বহু স্টুডেন্ট, ইয়াং বহু মানুষ আছে যাদের জন্য একটি বিরাট সমস্যা হচ্ছে যে ডাটা, ইন্টারনেট ডাটা, খুব সম্ভব বাংলাদেশে এমবি বলে বোধহয় খুব সম্ভব এটিকে। তো ইন্টারনেট, ইন্টারনেট যে ডাটা আছে, এই ডাটাটা ইজ কোয়াইট কস্টলি।
অনেক তরুণ আছে আমাদের যারা কাজ করছে, হয়তো ধরেন কোনো একটা প্রোডাক্টের মার্কেটিং করছে অথবা কন্টেন্ট তৈরি করছে, কিন্তু ডাটার দাম বেশি হওয়ার ক্ষেত্রে আহ, সে সেটা পুরোপুরিভাবে যতটুকভাবে সে করতে চায় সেভাবে সে করতে পারছে না। এখন আমরা যদি তাদেরকে ওরকম স্পেস প্রথমত, তার কাজ করার স্পেসও হয়তো সেভাবে নেই। বাংলাদেশে আমরা দেখেছি উন্নয়নের নামে বিগত স্বৈরাচারের সময় বহু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে, যেগুলো ইনফ্রাস্ট্রাকচারের আইটি পার্কের নামে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে, কিন্তু এগুলাতে এখন গরু ছাগল চড়ে বেড়ায় অথবা বিয়ে শাদী কমিউনিটি এই ধরনের সামাজিক অনুষ্ঠান হয়, যেটা উদ্দেশ্য লক্ষ্য সেভাবে হয়ই না। আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি, দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে, জনগণের স্বাস্থ্যের পিছনে, জনগণের হিউম্যান ডেভেলপমেন্টের, রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। কাজেই সেজন্যই আমরা নতুন আইটি পার্ক বানানোর আমাদের ইচ্ছা নেই। পুরনো যেটা আছে সেটাকে ঘষে মেজে পরিষ্কার করে সেখানে আমরা ব্যবস্থা করে দিব এই যে যারা ঘরে বসে মেসে বসে কষ্ট করে কাজ করছে, আমাদের তরুণ সমাজের বৃহৎ একটি অংশ কন্টেন্ট বানাচ্ছে, কিন্তু সেটা নিয়ে সুন্দরভাবে কাজ করবে যে তার নেই, হয়তো ঘরের কোনায় বসে অথবা বন্ধুর জায়গায় বসে কোনো এক জায়গায় কাজ করছে সে বন্ধুর বাসায় বসে, তাদের জন্য আমরা চেষ্টা করব এই জায়গাগুলোতে ছোট 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 স্পেস তৈরি করে দিতে, যাতে দুইজন তিনজন চারজন বন্ধু মিলে যারা এরকম কাজ করছে ছোট একটি কোম্পানি করতে পারে, কোম্পানি করে সেখানে তারা সহজে যাতে সুন্দরভাবে কাজ করতে পারে, সেখানে তাদেরকে আমরা ওয়াইফাই সিস্টেমটা ব্যবস্থা করে দিব, খুব স্বল্প দামে যাতে তারা ওয়াইফাই নিতে পারে। আবার একই সাথে আমরা ছাত্রছাত্রী যারা আছে বা সব ধরনের মানুষের জন্যই আমরা চেষ্টা করছি, দলের পক্ষ থেকে এক্সপেরিমেন্টালি অলরেডি আমরা ঠাকুরগাঁও এই প্রজেক্টটি চালু করেছি। দলের পক্ষ থেকে আমাদের আইটি সম্পাদক, আইটি সেক্টর বিএনপি যেটা আইটি সম্পাদক, তারা এটি চালু করেছেন অলরেডি এক্সপেরিমেন্টালি। পরে ইনশাল্লাহ জনগণের রায় সমর্থনে আমরা সরকার পরিচালনার দায়িত্ব পেলে এই বিষয়টি তখন রাষ্ট্রের পক্ষ থেকে ধীরে ধীরে পুরা দেশে আমরা চালু করব। কি সেটি? বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বড় ভালো কলেজ যেগুলো আছে, স্কুল যেগুলো আছে, বিভিন্ন ক্যাফেটেরিয়া বা ইম্পর্টেন্ট পাবলিক প্লেস যেগুলো আছে, সেইগুলোতে আমরা 1-1.5 ঘন্টার জন্য যে কোনো মানুষ লগ ইন করলে, লগ ইন করার কতগুলো স্ট্যান্ডার্ড প্রসিজিওর আছে, সেই প্রসিজিওর মেনে লগ ইন করলে 1-1.5 ঘন্টা ফ্রি ইন্টারনেট তাদেরকে ব্যবস্থা করে দিব আমরা।